মোহাম্মদ আরাফাত, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। আমি আপনার ধন্যবাদ। এই সম্প্রতি সময়ে কিছু সাক্ষাৎকার আমি দেখেছি, সেগুলো গণমাধ্যমে অনেকেই দেখেছেন, যার কারণে আমি আসলে আপনি বলেছেন যে আপনি স্ট্র্যাটেজিক বা কৌশলগত কারণে আপনি আসলে ক্যামেরায় আসতে চান না, ভিডিওতে আপনাকে দেখা যাচ্ছে না, যার কারণে এই কেন আসতে চাচ্ছেন না সেই প্রসঙ্গটি আমি এই জন্য আর পুনরাবৃত্তি না করি। আপনি কেমন আছেন, কোথায় আছেন বলবেন? আমি ভালো আছি। আমার নিরাপত্তার স্বার্থে কোথায় আছি এটা তো কাউকে বলিনি, আলাদাভাবে এখন বলার কোনো প্রশ্ন আসে না, বাট আমি ঠিক আছি, আচ্ছা, যাক। এতটুকুই বলতে পারি। একটা গুজব মাঝখানে শুনেছিলাম যে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে, পরে দেখা গেছে আসলে হয় নাই। আপনি গোয়েন্দা পুলিশের সহায়তায় সীমান্ত পাড়ি দেবার চেষ্টা করছেন, এরকম খবরও এসেছে। এই বিষয়গুলোকে একটু স্পষ্ট করবেন। সেই সাথে একটু বড়ই হয়ে যাবে হয়তো প্রশ্নটা। আওয়ামী লীগের অনেক নেতারা দেশের বাইরে চলে গেছেন, অনেকে দেশে আছেন, গ্রেপ্তার হয়েছেন, মামলা হামলা হচ্ছে তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধেই। এবং আমার একটা অনুষ্ঠানে ভারতের প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী তিনি বলেছেন আওয়ামী লীগ নেতাদেরকে সীমান্ত পার করাতে সরকারের ভেতরের বা সরকার সমর্থক অনেকেই মোটা উৎকোচের বিনিময়ে তাদেরকে সীমান্ত পার করিয়ে দেবার জন্য তদবির করছেন ভারতের লোকদের সাথেই। আমার এই অনুষ্ঠানে আমি ব্রিগেডিয়ার শাখাওয়াত, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে জিজ্ঞাসা করেছিলাম সেনানিবাসে 626 জন প্রসঙ্গে। তিনি আমাকে বলেছেন যে তাকে বা তার কাছে দুজনকে হস্তান্তর করা হয়েছে। কারা নাম জানতে চাইলে তিনি বলেছেন আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী, এবং সালমান এফ রহমান, এই দুজনকে। মানে তারপরেই আলোচনায় আসছে যে আসলে যেভাবে তারা পালিয়ে যাচ্ছিলেন সেই বিষয়টি সেটি আসলে খুব সঠিক একটা চিত্র ছিল, একটা সাজানো ব্যাপার ছিল। কিন্তু আমি যেটি আসলে আপনার কাছে প্রশ্ন করতে চাই, এই যে কাউকে ধরা হচ্ছে, কাউকে ছাড়া হচ্ছে, জুনায়েদ আহমেদ পলক আর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তাদেরকে একসাথে বিমানবন্দরে তাদেরকে আটক করা হলো। একজন চলে গেলেন বেলজিয়ামে, আর পলক রয়ে গেলেন গ্রেপ্তার হয়ে কারাগারে, রিমান্ডেও আছেন, তিনি গেছেন। মানে একটা পিক অ্যান্ড চুজ হচ্ছে। গৌতম লাহিড়ী যেমনটি বলেছেন মোটা উৎকোচ, এরকম কি আসলেই কোনো বিষয় আছে আপনার জানা মতে? কোনো লেনদেন বা কোনো ডিলিং কি করতে হচ্ছে নিজেদের নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে? আচ্ছা, ধন্যবাদ। আপনি যতগুলি প্রশ্ন করেছেন এগুলো সবগুলির উত্তর আমার কাছে জানা নাই। যেগুলো আমি জানি সেগুলো উত্তর আপনাকে আমি দিচ্ছি। প্রথম, আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন আমার ব্যাপারে, একটি হচ্ছে যে আমাকে গ্রেফতার করা হয়েছিল, এবং আরেকটি আপনি যেটি বলেছেন যে একটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারপরে আমি সেখান থেকে বের হয়ে এসেছি। এই দুটোই ডাহা মিথ্যা কথা এবং পুরোপুরি গুজব, একেবারেই ডাহা মিথ্যা কথা। এগুলোর কোনো ভিত্তি নাই। আর তারপরে আপনি যেটি বলছেন অন্যান্য ব্যাপারে আসলে আমি বলতে পারবো না, কারণ আমার নলেজ এটা নাই। যেটা আমি জানি না সেটা তো আমি বলার কোনো সুযোগ নেই। তবে একটি তথ্য আপনাকে আমি দিতে পারি, যেটা আপনি বললেন যে ডক্টর হাসান মাহমুদও বিমানবন্দর থেকে উনি আটক হয়েছিলেন, সেটি সম্ভবত সত্য নয়। উনি কখনোই বিমানবন্দর থেকে আটক হন নাই। যে কথাটি বের হয়েছিল যে উনি বিমানবন্দরে গিয়েছিলেন, জুনায়েদ আহমেদ পলক, এবং উনি ওখান থেকে আটক হয়েছিলেন, ওনার বিষয়টি সম্ভবত সত্য নয়, আমি যতটুকু জানি। আচ্ছা, সম্ভবত সত্য নয়, আমরাও আসলে সম্ভবতই জেনেছি যে তাকেও গ্রেপ্তার করা হয়েছে বা না, আটক এটি করা সত্য হয়েছে। নয়। আচ্ছা এটি একটি অসত্য গুজব ছিল। আচ্ছা, মানে তাহলে লেনদেনের কোনো বিষয় আপনার আসলে জানা নাই। তাহলে কেন পিক অ্যান্ড চুজ হচ্ছে, এটা কি আপনি বুঝতে পারছেন? যে কেউ চলে যাচ্ছেন, না, কেউ আটক হয়ে যাচ্ছেন, কেউ দেখুন, হচ্ছেন। এটা আমি বুঝতে পারছি না, আমার কাছে কোনো তথ্য নাই। কিন্তু আমি যেটা ধারণা করতে পারি যে এরকম একটা কমপ্লেক্স সিচুয়েশনে, এরকম একটা অস্বাভাবিক বাস্তবতায়, যেখানে জঙ্গিরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন জনের বাসায় আক্রমণ করা হচ্ছে, অফিসে আক্রমণ করা হচ্ছে, লুটতারাজ করা হচ্ছে, মব কিলিং করা হচ্ছে, এরকম একটা বাস্তবতায়, কঠিন রিয়ালিটিতে আপনি কিভাবে এই হিসাব মিলাবেন? হ্যাঁ, কে কোথায় কিভাবে নিজেকে সিকিউর করতে পেরেছে, কে পেরেছে, কে পারেনি, কেন পেরেছে, কেন পারেনি, এটা খুব ডিফিকাল্ট কিন্তু এই মুহূর্তে এসবের উত্তর দেবা, উত্তর খোঁজা। জি, আমি পরের জায়গাটি যাই। আপনার যে সাক্ষাৎকারগুলো শুনেছি সম্প্রতি, সেখানে আপনি বলছেন যে 4 তারিখেই সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন যে পদত্যাগ করে তিনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন। উনি বলেছিলেন যে পদত্যাগপত্র লিখে সাইন করবেন এবং রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করবেন। যেই প্রশ্নটি করতে চাই, তিনি কি আসলে পদত্যাগপত্র সাইন করেছিলেন? যদিও এটি খুব বেশি পরবর্তীতে মানে সাইন করা বা না করার মধ্যে এই বর্তমান বাস্তবতায় সেটি আর খুব গুরুত্বপূর্ণ না হলেও এটি একটা অনেক বড় আলোচনা তুলেছিল। আপনি দেখেছেন রাষ্ট্রপতি প্রায় অপসারণ হয়েই যাচ্ছিলেন এই বিতর্কের সূত্র ধরে। তিনি কি আসলে পদত্যাগপত্র সাইন করেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী? দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, উনি কিন্তু এবার প্রধানমন্ত্রী হতে চাননি। ওনার কিন্তু গতবারই সর্বশেষ ওনার টেনিয়র থাকার কথা ছিল, যেটি উনি বারেবার বলেছিলেন। কিন্তু উনি শেষের দিকে এসে সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি এবার নির্বাচন করবেন এবং আওয়ামী লীগ বিজয়ী হলে উনি প্রধানমন্ত্রী হবেন। এর কারণ হচ্ছে, আপনারা জানেন যে
গত টার্মে যেটা হয়েছে, কোভিড আসলো। কোভিড আসার পরে আপনার একটা লম্বা সময় ধরে আমাদের যে উন্নয়নের যে কর্মসূচিগুলো, এগুলো কিন্তু ধারাবাহিকতা রক্ষা করা গেল না। একটা ইমার্জেন্সি সিচুয়েশন আমরা ডিল করলাম। কোভিড শেষ হতে না হতেই আসলো যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ। গোটা বিশ্বের এনার্জি মার্কেট টালমাটাল হয়ে গেল এবং পুরো পৃথিবী জুড়ে বাজারের উপরে যে একটা প্রভাব পড়া, ইনফ্লেশন বেড়ে যাওয়া। তো উনি ফিল করছিলেন, যতটুকু আমি জানি, যে উনার আগের যে টার্ম, সেই টার্মে উনি 3 বছর থেকে 3.5 বছর উনি লুজ করেছেন, হারিয়েছেন ইন এ সেন্স। ওনার কতগুলি স্বপ্ন ছিল, কতগুলি ইচ্ছা ছিল। যেমন ধরেন, উনি চেয়েছিলেন যে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, প্রত্যেকটি মানুষকে যাতে গৃহায়নের ব্যবস্থা করা যায়, এরকম আরো কতগুলো টার্গেট উনি সেট করেছিলেন। দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে ওনার কিছু টার্গেট ছিল। তো ওনার প্ল্যান ছিল টার্গেটগুলি যদি শেষ করা যায়, উনি যদি লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারেন, উনি রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাবেন। এটাই ওনার প্ল্যান ছিল। এবং রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে ওনার ইচ্ছা ছিল উনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন, ওখানেই থাকবেন। এটা কিন্তু ওনার আগে থেকে ঘোষণা দেয়া, এবং ওনার বিভিন্ন সময় প্রাইভেটলি উনি ডিসকাস করতে এগুলো বলতেন। কিন্তু যেহেতু আপনার কোভিড এর কারণে, কোভিড-19 এবং তারপরে যুদ্ধ বিগ্রহ এগুলোর কারণে 3-3.5 বছর নষ্ট হলো। মানে আমরা ইমার্জেন্সি ডিল করতে করতে সময় পার হয়ে গেল। মানে যে লক্ষ্যমাত্রাগুলো ওনার আগে ভিশন যেটা ওনার ছিল, সেগুলো তো আর উনি পূরণ করতে পারেননি। এই জন্য উনি এই টার্মে এসে আবার প্রধানমন্ত্রী হলেন এবং উনি চাচ্ছিলেন ওগুলোকে, ওই লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে। যে কারণে আপনি দেখেছেন উনি গৃহায়নের যে প্রকল্পগুলি নিয়েছিলেন, এবং আরো বেশ কিছু বিষয় ছিল যেগুলো কিন্তু উনি সত্যিকার অর্থে করতে দিয়েছিলেন। তো এটা আমি এই কারণে বললাম, কারণ উনার সবসময় ওই ইচ্ছা ছিল রাজনীতি থেকে উনি রিটায়ারমেন্টে চলে যাবেন এবং যাওয়ার পরে উনি টুঙ্গিপাড়া যাবেন। তো যাই হোক, তো এখন এই যে আপনার যে বাস্তবতা তৈরি হলো, কোটা আন্দোলন এবং সেখান থেকে যে বিভিন্ন ধরনের কমপ্লেক্স রিয়ালিটি তৈরি হলো, তো তখন এই 4 তারিখের যে যে সিচুয়েশনটা, যেটা আমি আরেকটি ইন্টারভিউতে বলেছিলাম, যে তখন উনি বেশ কয়েকবার ওভাবে বলেছিলেন যে মানে উনার মধ্যেও তো একটা কাজ করছিল যে আমি এত কিছু করলাম এই দেশের জন্য, এত ডেভেলপমেন্ট করলাম, দারিদ্রের হার 40 থেকে আমি 20-এ নিয়ে আসলাম, আমি লিটারেসির হার বাড়ালাম। কি করেন নাই উনি বাংলাদেশের জন্য? আমাদের রাস্তাঘাটের যে ডেভেলপমেন্ট, যে উন্নয়ন, এবং মানুষের মানে একটা স্বল্পোন্নত দেশকে উন্নয়নশীল দেশে উনি নিয়ে গেলেন, এবং ইউনাইটেড নেশনস এর 3টা ক্রাইটেরিয়া পূর্ণ করে। তো এই এত কিছু করার পরে ওনার মনের মধ্যে সেই দুঃখবোধটা কাজ করছিল যে আজকে এসে দেশের একটা অংশ বলছে যে উনারকে যে তারা যেভাবে উনাকে টার্গেট করে যে ধরনের আলোচনা সমালোচনা হচ্ছিল, তখন উনি দুঃখ করে বলছিলেন যে উনি আর থাকবেন না, যে আমার দরকার নাই, ওদের ভালো লাগে না, ওরা দেশ চালাক, আমি টুঙ্গিপাড়ায় চলে যাব। তো 4 তারিখে উনি কয়েকবার এই কথাটা বলেছিলেন যে উনি আর থাকবেন না। এইটা আমি আগের ইন্টারভিউতে বলেছি। তো কাজে এই যেটি বলা হয় যে মানে 5 তারপরে তারিখ তিনি উনি নাকি পদত্যাগপত্র সাইন করেছিলেন, তিনি থাকবেন না, এই সিদ্ধান্তটা বা এই ভাবনাটা তার মধ্যে কাজ করছিল। তারপরে আমি আসি অনেকগুলো আলাপ হচ্ছিল তখন, যার মধ্যে একটি আলাপ ছিল যে হ্যাঁ, 5 তারিখে ওরা যে তাদের যে প্রোগ্রামটি দিয়েছে, সেদিন যদি গোটা ঢাকা শহরকে আপনার নিরবিচ্ছিন্ন একটা ডিফেন্স সিস্টেমের মধ্যে রেখে এটাকে কন্টেইন করা যায়, পরবর্তীতে হয়তো উনি নির্বাচনের ঘোষণা দিবেন বা উনি চলে যাবেন, ওরকমও অনেক কিছু আলাপ করা হয়েছিল কিন্তু। তো যাই হোক, তারপরে 5 তারিখে যেটি হয়েছিল, 5 তারিখে তো না, অনেকে যে বলে যে 5 তারিখ উনি নাকি জিত করছিলেন, ক্ষমতা ছাড়তে চাচ্ছিলেন, এটা ডাহা মিথ্যা কথা। এটা আমি যে কোনো সিচুয়েশনে বলতে পারবো। এই কারণ আমি 4 তারিখে তো দেখছিলাম যে ওনার ক্ষমতায় থাকার ইচ্ছাই ছিল না, মানে উনি খুবই হার্ড ছিলেন আর কি, সত্যি কথা বলতে। যাই হোক, তো 5 তারিখের ঘটনাটা যেটা আমি জানি, উনি যেহেতু নিজে প্রপোজ করলেন উনি থাকবেন না, উনি চলে যাবেন, এবং উনি মূলত যেটা করতে চেয়েছিলেন, উনি বঙ্গভবনে যেতে চেয়েছিলেন, গণভবন থেকে পদত্যাগপত্র লিখে সেটা সাইন করে, এবং সেই পদত্যাগপত্র জমা দিতে। কিন্তু সত্যি কথা বলতে, যে সেই যে পদত্যাগপত্রটা, সেইটা কিন্তু আর রাষ্ট্রপতির কাছে নিয়ে যে জমা দেওয়া হয়নি। সাইন করা হয়েছিল অফিসিয়ালি সাইন করা হয়েছে কি হয়নি এটা কিন্তু আর ম্যাটার করে না। যদি ধরেন সাইন করা নাও হয়, আপনি বা হয়, পদত্যাগপত্রটা কিন্তু ফিজিক্যালি থাকতে হবে, এবং সেই পদত্যাগপত্রটা হ্যান্ড ওভার হতে হবে রাষ্ট্রপতির কাছে। আপনি যদি অফিসিয়াল জায়গা থেকে চিন্তা করেন, যেহেতু এটা করা যায়নি, তার আগেই উনাকে অনেকটা ফোর্স করে, জোর করেই ওখান থেকে ফিজিক্যালি রিমুভ করার জন্য তার হেলিকপ্টার উঠিয়েছে, বাধ্য করেছে, এবং দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। যে কারণে ওই ফর্মালিটিসটা কিন্তু আর করা যায়নি। এবং আজকে আপনাকে আর একটা তথ্য দিই আমি, ইন্টারেস্টিং একটা তথ্য। সেটা হচ্ছে যে 3 দিন পরে, 5 তারিখের পরে, 6, 7, 8 তারিখে সম্ভবত শপথ নেওয়ার যে বিষয়টি হলো, 3 দিন পরে যখন
প্রফেসর ইউনূসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার বিষয়টি হলো, তখন কিন্তু এই পদত্যাগপত্র খোঁজা হয়েছিল, কিন্তু পদত্যাগপত্র কেউ কিন্তু খুঁজে পায়নি। যাই হোক, সেটা অন্য ডিসকাশন, বাট সেটি আসলে রাষ্ট্রপতির হাতে পৌঁছায়নি। আচ্ছা, কারণ সেটা